দেখুন, এক কবি লিখেছিলেন যুদ্ধ কি দক্ষ, কিন্তু তার অভিঘাত যে ভয়ঙ্কর সেটা তিনি ছত্রে ছত্রে পুরো কবিতাটাই বুঝিয়ে দিয়েছিলেন। সত্যি যুদ্ধ যে আরো ভয়াবহ হয়ে উঠছে সেটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধে একেবারে সরাসরি এন্ট্রি নিয়েও মুখে শান্তির কথা আমেরিকার। কি চাইছে আমেরিকা? আপনি শুরু করলেন, শেষটা আমরা করব। ট্রাম্পকে হুঙ্কার দিচ্ছে ইরান। কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি? আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার কি পদক্ষেপ ভারতের? সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে বিষয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের 10ম দিনে ময়দানে ত্রিশক্তি ইরান, ইসরায়েল এবং ঢুকে পড়ল আমেরিকা। ইরানের আমেরিকার এয়ার স্ট্রাইক, ফোর্দো, নাতানজ ও ইসফাহানে পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। অস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী বোমা বাংকার বাস্টার দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। ইরানে হামলা চালিয়ে শান্তির বাণী আমেরিকা। শেষ আমরা করব। কে হুঁশিয়ারি দিচ্ছে? ইরান সরাসরি ট্রাম্পকে পাল্টা হুঙ্কার দিল। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হোক আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবার কি পদক্ষেপ করতে চলেছে, নজর সেদিকেই। কেননা আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের 10ম দিনে ময়দানে ত্রিশক্তি, আপনারা বুঝতেই পারছেন, কারণ ইসরায়েল ইরান যুদ্ধে একেবারে সরাসরি ঢুকে পড়েছে আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকার সেনাবাহিনী। যে ইরান মধ্যপ্রাচ্যে দাদাগিরি চালায়, এবার তারা শান্তি ফেরাতে বাধ্য হবে। হামলার পর এমনই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হামলার পর ইরানের প্রত্যাঘাত। 27শে জুন পর্যন্ত বন্ধ ইসরায়েলের আকাশ সীমা। ট্রাম্পকে পাল্টা হুঙ্কার ইরানের। দু সপ্তাহ সময় নিয়েছিলেন, কিন্তু সেই হুঁশিয়ারির 72 ঘন্টা কাটতে না কাটতে আচমকা যুদ্ধে নামল আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধের 10ম দিনে ময়দানে ত্রিশক্তি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এন্ট্রি নিলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ইরানে হামলা চালায় আমেরিকার সেনাবাহিনী। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে দাবি করেছেন ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। সোশ্যাল মিডিয়া ট্রুথে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের দুর্ভেদ্য ফোর্দো পরমাণু কেন্দ্রই ছিল আমাদের মূল নিশানা। সেই পরমাণু কেন্দ্রে জোরালো হামলা চালানো হয়েছে। এটা আমাদের দ্বারাই সম্ভব। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় আমেরিকা। আগামী দিনের জন্য ইরানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. আমেরিকাকে এভাবে পাশে পেয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে ইসরায়েলও। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. আমেরিকার হামলার পরপরই ইসরায়েলে প্রত্যাঘাত হেনেছে ইরান। সংবাদ সংস্থা সূত্রে দাবি, রাজধানী তেল আবিব, হাইফায় এয়ার স্ট্রাইক করা হয়েছে। জেরুজালেমে শোনা গিয়েছে তীব্র বিস্ফোরণের শব্দ। যদিও ইসরায়েলের দাবি, ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের এয়ার স্পেস। পশ্চিম ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিককালে ইহুদি শত্রুদের নৃশংস হামলার পর শনিবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রগুলিতে বর্বরোচিত আগ্রাসন চালানো হয়েছে। তবে পাল্টা হুঙ্কারও দিয়েছে ইরান।
তাদের সরকারি টেলিভিশনে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে আমেরিকা শুরু করেছে, আমরা শেষ করব। এই অঞ্চলের প্রত্যেক আমেরিকান নাগরিক এবং সেনা এখন লক্ষ্যবস্তু। যদি ইসরায়েল ভার্সেস ইরান ধরো, তাহলে পরে যদি এয়ার সুপিরিয়রিটি, যেমন এয়ার সুপিরিয়রিটি ইজ টোটালি নাও উইথ ইসরায়েল, নাম্বার ওয়ান। Israel is certainly much more battle tested than Iran. Kintu Israel is much smaller than Iran as per the strength of their armed forces go. A Qassam-Bassi je missile ta ওরা লঞ্চ করেছে, দ্যাট ইজ সার্টেনলি আ গেম চেঞ্জার। আয়রন ডোম, এদেরকে আয়রন ডোমই বলো কি অ্যারো বলো কি ডেভিড স্লিং বলো, যে তিনটে নিয়ে ওদের মেন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমটা তৈরি, তারা খুব একটা এদেরকে ধরতে পারছে না। ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সোশ্যাল মিডিয়ায় মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্তা, ঘটনায় অত্যন্ত শঙ্কিত, সংঘাত হাতের বাইরে চলে যেতে পারে। ঠিক যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস তৈরি করা হয়েছিল, অর্থাৎ জাতিসংঘ তৈরি করা হয়েছিল এবং সেটা ফেল করেছিল, এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং আবার রাষ্ট্রপুঞ্জ তৈরি হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ক্ষমতাবান ব্যক্তি সারা পৃথিবীতেই, তাদের জন্য রাষ্ট্রসংঘের আর কোনো ভূমিকা থাকছে না। এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানে আমেরিকার হামলার প্রতিবাদে কলকাতায় পথে নামে এসইউসিআই। ঐশী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ এখানেই প্রশ্নটা জাগছে, আমরা উদ্বিগ্ন হচ্ছি বিশ্ববাসী হিসেবে, ভারতের একজন নাগরিক হিসেবে, যে এই যে অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই দিকেই আমরা এগোচ্ছি, কিভাবে এগোচ্ছি, কতটা এগোচ্ছি, তার প্রভাব কতটা পড়তে পারে। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, আপনার কাছে আসবে। এই যে আমেরিকার সরাসরি ঢুকে পড়া, 2 সপ্তাহ সময় দিয়ে কূটনৈতিক জায়গা, কূটনৈতিক একেবারে সম্পর্ক রয়েছে সেটার কথা বলে ইরানকে তারপরে একেবারে সরাসরি যুদ্ধে ঢুকে পড়া, এই যে বাংকার বাস্টার, সেটার অভিঘাত কতটা হতে পারে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন ফোর্ডো শেষ, অর্থাৎ এই 3টে পরমাণু কেন্দ্রকে একেবারে টার্গেট করা হয়েছিল এবং 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালালো আমেরিকা। প্রথম কথা যে আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, 15 দিন 2 সপ্তাহ টাইম নিয়ে তারপর 2 দিনের মধ্যে ও এটা করলো, ইট ইজ জাস্ট টু অ্যাচিভ সারপ্রাইজ। ও 15 দিন বলে যে আমি 2 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত নেব না, সো দ্যাট অন্যরা এটা রিল্যাক্স করবে যে ঠিক দেখা যাক 2 সপ্তাহের মধ্যে কী করে, ও ওটাকে সারপ্রাইজ দিল। দ্বিতীয় হলো যে বাংকার বাস্টিংয়ে যে B-2 যে স্টেলথ স্ট্রাইক যে প্লেনটা এসছে, এটা বিশেষ বিমান, এটা যে স্ট্র্যাটেজিক বম্বার, এটা আমেরিকার কাছে থাকে। B-2 স্পিরিট স্টেলথ বম্বার, হ্যাঁ স্টেলথ বম্বার। এইটাকে কোনো র্যাডার ধরতে পারবে না, এটার কোনো থার্মাল প্রিন্ট বেরোয় না, এটা থেকে টেম্পারেচার কেউ ডিটেক্ট করতে পারবে না, এবং এইটা এক নাগারে প্রায় 15,000 কিলোমিটার চলতে পারে, রিফিউল করার পরে 27,000 কিলোমিটার যাবে। এইটার পেলোড ক্যাপাসিটি হচ্ছে 13,000 কেজি বম, এবং এদের এয়ারফোর্সরা ক্লেম করে যে এরা মডিফাই করে এটাকে 27,500 কেজি পর্যন্ত পেলোড ক্যাপাসিটি বাড়িয়েছে। আপনাদের এখান থেকে মিডিয়াতে খবর ছিল যে এটাকে গোয়েনা দ্বীপের কাছে নিয়ে এসেছিল স্টেজ ফরওয়ার্ড করে আজকে মানে গত রাত্রে এটাকে ইউজ করা হলো। এই বম্বিংয়ের বিশেষতাটা হলো যে ও যখন মাটির গভীরে, যেটা নাকি আমাদের পূর্ব যে ইরানের যেখানে অ্যাটমিক বোমগুলি রাখা ছিল, সেইটাকে আপনাকে আমি কনফিগারেশনটা একটু বুঝিয়ে বলি। এটা পাহাড় দিয়ে ঘেরা, আর পাহাড়ের উপরে প্রায় 300 মিটারের নিচে গোড়া দিয়ে পাহাড় আর মাটির যে মালভূমিটা, সেইখান থেকে সুড়ঙ্গ করে আরো 100-200 মিটার গভীরে পড়ে, অনেক গভীরে। তার মানে উপর থেকে যদি বম মারে, এটা 500 মিটারের আপনার ক্যাপাবিলিটি হতে হবে, তা না হলে ওটা বম্বিং করতে পারা যাবে। মিসাইল এসে মারতে হবে না, পাহাড়ে আটকে যাবে, ওটাকে ভার্টিক্যাল অফলোড করতে হবে। এখন এই বমগুলির বিশেষতা হচ্ছে যে এইগুলি সিরিজ অফ বম্বিং করে যাবে। প্রথমে এসে ডিলে ফিউজ থাকে, সেইটা দিয়ে বাস্ট করবে, তারপর আবার বাস্ট করবে, করতে করতে যেইটুকু আমি আমরা মিডিয়া থেকে জানতে পারছি বিভিন্ন সোর্সে, যে এইটা ম্যাক্সিমাম 200 ফিট বা 300 ফিটের উপরে যেতে পারে না, কারণ ওই পাহাড়টা হচ্ছে পাথর এবং শক্ত মাটিতে। তো এখন দেখা যাচ্ছে IAEA, যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এবং
ইউএনের যে নিউক্লিয়ার ওয়াচডগ আছে তারা দুজনেই বলেছে কোনো রকম রেডিয়েশন বেরোয় হয়নি। তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি? এবং তারা ইতিমধ্যেই বৈঠকে বসেছে। বৈঠকে বসে তার মানে কি হয়েছে, হয় ওখানে বম আছে এরা পৌঁছাতে পারেনি, দ্বিতীয় হচ্ছে হয়তো বম নেই, সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে গেছে, সেটাও হতে পারে। হ্যাঁ, অথবা বম আদৌ নেই, কারণ ইরাকের সাথে যখন যুদ্ধ করেছিল তখন এরকম ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কাহিনীতে পুরো ইরাক দখল করলো, পরে সরি বলে চলে গেল। তো এদের একটা যুদ্ধ করার কারণ দরকার, সেই কারণ দেখিয়ে সেটা করেছে। একদম। আমি এখানেই মিস্টার সুমিত মিত্র আপনার কাছে আসব। দেখুন, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমেরিকার অবস্থান তো আমরা দেখছিলাম ধরি মাছ না ছুঁই পানির মতো। সেই জায়গা থেকে আমেরিকা যে একেবারে সরাসরি এন্ট্রি নিয়ে নিল, যুদ্ধের জায়গায় ঢুকে পড়লো, অথচ মুখে তাদের শান্তির বাণী। কি উদ্দেশ্য আমেরিকার? এতদিন পর্যন্ত আমরা সহ্য করে এসেছি ওর মিথ্যা এবং পাগলামি। আমি জানি না পৃথিবী আর কতদিন সহ্য করবেন এই ভদ্রলোককে, কারণ এটা একটা ঔদ্ধত্য, এটা একটা যে আমাকে দেখো যে আমি কী না করতে পারি। এবং সেই সঙ্গে আমার মনে হয় যে উনি একটা আনন্দ পান এই ধরনের ধ্বংসে, যদি সারা পৃথিবীটাকে ধ্বংস করা যায়। আমার প্রশ্ন সেইখানেই, আমরা সবাই কি একেবারেই হাতছাড়া হয়ে থাকব? আজকে যেটা বলা হচ্ছে যে বাংকার বাস্টার, ওয়াই উই শুড হ্যাভ দ্য বাংকার বাস্টার যদি আমরা একটা সুস্থ পৃথিবীতে বাঁচতে চাই? কেন সেখানে? এবং বাংকার বাস্টার ডাইরেক্টলি করা খুব ডিফিকাল্ট, কেন তার আগে সফটনিং করে নিয়ে নেওয়া হয় চারদিকটা, এবং তারপরে সফটনিং করার পরে যখন মনে হয় যে ইয়েস দিস ইজ দ্য রাইট টাইম, সেই জায়গাটায় কিন্তু তখন তারা চেষ্টা করে যে আমরা সেই যেখানে আছেন ওনাদের যিনি ধর্মগুরু এবং খোমেনি, ইনসিডেন্টালি তার পূর্বপুরুষরা কিন্তু ইন্ডিয়ান ইউপির, তো তিনি তার কাছে যেন না পৌঁছতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইজ ট্রাইং যে তাকে আগে শেষ করতে হবে, তারপরে অন্য ব্যাপার। এবং এই যে জায়গাটা, এটা সবাই করবে, যেটা পৃথ্বীশ বলল যে দেয়ার উইল বি, যখনই যুদ্ধ হবে দেয়ার উইল বি অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ, যেটা এক্সপ্লয়েট করে ওই ইয়েটা যে প্রেজেন্ট ইনকামবেন্টরা রয়েছেন। আমার প্রশ্ন এই জায়গাটা, আমরা কেন আজকে আমি যদি জিজ্ঞাসা করি ভারতীয়দেরই, আমাদের যিনি আছেন যারা, যে আমাদের ফরেন পলিসিটা কি অ্যাজ অফ নাও, আমাদের ফরেন পলিসিটা কি? আমরা কি একেবারে আপনি ফরেন পলিসির কথা বলছেন, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। সুতরাং কি পদক্ষেপ হতে পারে ভারতের, কূটনৈতিকভাবে কি পদক্ষেপ নিতে পারে ভারত, অবশ্যই তা নিয়ে আমরা আলোচনা করব। এখন বারবার ধরুন এই প্রশ্নটা তো সামনে আসে, ভারত কি করবে? কেন ভারতীয় হিসেবে আমরা এত উদ্বিগ্ন? ভারত কূটনৈতিকভাবে কি পদক্ষেপ নিতে পারে? ইতিমধ্যেই দেখুন, ইরান একটা পরিষ্কার জায়গা বুঝিয়ে দিয়েছে, বন্ধুত্বের বার্তা দিয়ে দিয়েছে যে তেহরান থেকে ভারতীয় পড়ুয়াদের দিল্লি ফেরার ব্যবস্থা করে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতের এবং বন্ধুত্বের সম্পর্ক। সেক্ষেত্রে আমার কাকুলিদির কাছে প্রশ্ন, কাকুলিদি, এই ক্ষেত্রে ভারত কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করাটা অত্যন্ত চ্যালেঞ্জের। কতটা প্রভাব পড়তে পারে ভারতের এই যুদ্ধের এবং কি পদক্ষেপ নিতে পারে ভারত? প্রভাব তো একটা পড়বেই, ইনফ্যাক্ট পুরো দেশেই প্রভাব, পুরো বিশ্বেই প্রভাব পড়বে যেটা এই অ্যাটাকটার। কিন্তু ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্টটা বলতে চাইবো যে অলরেডি আমাদের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে ডায়ালগের ওপর উনি ফোকাস করেছেন। উনি বলেছেন যে দে শুড বি রিডাকশন ইন টেনশন থ্রু ডায়ালগ। এই সূত্রে একটা কথা বলতে চাইবো, যখন এই ইসরায়েল আর ইরানের যুদ্ধ শুরু হয় 13ই জুন, অপারেশন রাইজিং লায়ন, তখন কিন্তু ভারতবর্ষ ওয়াজ সাইলেন্ট। এই সাইলেন্সটা কংগ্রেস কিন্তু, মানে কংগ্রেসের সোনিয়া গান্ধী একটা লিডিং নিউজ পেপারে একটা এডিটোরিয়াল পিসে লিখেছেন যে এটা একটা ডিপ্লোম্যাটিক ল্যাপস হয়েছে এবং দিস ইজ আ ডিভিয়েশন, দিস ইজ আ ব্রেক, ডিপার্চার ফ্রম ইন্ডিয়াস মরাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ট্রেডিশনস। আরেকটা জিনিস, সিপিএম এর স্ট্যান্ডটা, সরকারের উচিত মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সরব হওয়া, এই কথাও বলেছেন। আর আজকে সিপিএম এর স্ট্যান্ড যদি দেখেন, তো সেক্রেটারি, ওদের জেনারেল সেক্রেটারি এম.এ. বেবি, ইনফ্যাক্ট উনি আমেরিকাকে রোগ নেশন বলেছেন এবং এটাও বলেছেন যে বেসিক্যালি যে আমেরিকার এই যে অ্যাটাকটা, এটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে পুরো মানে বিশ্বে এবং আমাদের দেশে, মানে দের উইল বি অ্যান ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফল আউট।
একদম আরো কি কি প্রভাব পড়বে, কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। দেখুন, যুদ্ধ যে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে সেটা বলাই বাহুল্য। আমি এখানে অনির্বাণ দত্তর কাছে আসবো। অনির্বাণ বাবু, মানে আমেরিকার এই হস্তক্ষেপ অনেকেই বলছেন যে আগুনে ঘি ঢালার শামিল। ইতিমধ্যেই রাশিয়া ও চীন তীব্র নিন্দা করেছে। বাজারে কতটা এর প্রভাব পড়তে পারে, মানে প্রভাব পড়বে এটা তো বলাই যায়, বিশেষ করে ভারতের বাজারে? যুদ্ধটা আজকে 10 দিনে যেরকম পড়লো, সেরকম ট্রাম্প সরকার যখন দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এলেন, সেটা মাত্র 5 মাস 2 দিন হয়েছে আজকে। এবং যখন উনি ক্ষমতায় এসছেন তারপর থেকে দেখবেন আমরা দেখেছিলাম যে উনি কখনো রুষ্ট কখনো তুষ্ট, এমন এমন কিছু পদক্ষেপ করছেন। প্রথমে বলেছিলেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO-কে উনি মানেন না। এখন উনি কিছু পদক্ষেপ করছেন যাতে রাষ্ট্রপুঞ্জকে উনি মানছেন না। যুদ্ধের প্রথম দিনে কিন্তু উনি বলেছিলেন যে ইসরায়েল খুব দারুণ কাজ করেছে, এবং আজকে উনি মানে একদম ডাইরেক্টলি এই যুদ্ধটাতে অবতীর্ণ হলেন। আমাদের শঙ্কার জায়গা যেটা, দেখুন যুদ্ধ আমরা এই লাস্ট 3-4 বছরে অনেক যুদ্ধ দেখেছি। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, আমরা দেখেছি ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, সেখানেও যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না। কিন্তু আজকে যে যুদ্ধটা আমরা দেখছি, যেটা 10 দিনে পড়লো, সেই যুদ্ধটাতে কিন্তু একটা বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে যখন আমেরিকা প্রথম এরকম ডাইরেক্টলি এটা এন্ট্রি নিল, তখন কিন্তু আপনাকে আমি বলছি আগামী দিনে হয়তো আমরা দেখব চীন, রাশিয়া বা আরও কিছু দেশ, আমি নাম বলবো না, তারা হয়তো আবার এই যুদ্ধে অবতীর্ণ হবে। সমস্যাটা হচ্ছে কি, সাধারণ মানুষ যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা এই বিদেশ পলিসি ভারতবর্ষের কি তারা জানতে চান না? যে এই মোদী সরকারের তিনি ওখানে গিয়ে মেক ইন্ডিয়া গ্রেট এগেন, আর উনি ট্রাম্প বললেন মেক আমেরিকা গ্রেট এগেন, ওখানে একটা আলিঙ্গন হলো, তার ছবি এলো। আমরা সাধারণ মানুষ যেখানে রুটি রুজির জন্য সংগ্রাম করছি, ভারতবর্ষের সাধারণ মানুষ যখন তার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য তারা রোজ সংগ্রাম করছেন, তাদের ক্ষেত্রে যদি আগামী দিনে তেলের দাম বেড়ে যায়, ভারতবর্ষের বাজারের অর্থনীতি যখন জ্বালানি নির্ভর, আমরা যখন মূল্যবৃদ্ধিটাকে কোনো রকমে একটা হ্রাস আনতে পেরেছি, আমরা যখন রেপো রেটটাকে কমিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে বাড়াতে চেষ্টা করছি, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করছি, তখন সাধারণ মানুষ সারা বিশ্ব জুড়ে তারা কিন্তু এখন ইনভেস্টমেন্ট করবেন না। তারা এখন শঙ্কিত, তারা জানেন না যে অর্থনীতিতে এটা কোন জায়গাতে যেতে চলেছে। দেখুন আমেরিকার অর্থনীতি যদি দেখেন, আজকে ওয়ার্ল্ডে 1 নম্বর, তাদের এখন 30 ট্রিলিয়নের উপর তাদের এখন জিডিপি। নেক্সট হচ্ছে চীন, তাদের 20 ট্রিলিয়ন ইকোনমিতে এখনও পৌঁছতে পারেনি। তারা এই আমেরিকা এত প্রবল শক্তিধর দেশ, তারা সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনীতিগতভাবে যে তারা অন্য দেশকে আর পরোয়া করছে না। এবং এইটা যে এখন এক তন্ত্র, আজকে আমরা বিশ্ব মানবতার সভ্যতায় বাস করছি, আমরা এত যুদ্ধ দেখতে অভ্যস্ত নই। একটা যুদ্ধ চালানোর যেরকম খরচা, সেরকম যুদ্ধটার পরে যে ক্ষয়ক্ষতিগুলো হবে, আপনি দেখুন এইখানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর উপরে আমরা তেলের জন্য নির্ভরশীল, আজকে সেই মানে ওপেক কান্ট্রিজগুলো যদি তেলের দাম বাড়িয়ে দেয়, শুধু তেলের দাম বাড়ানো নয়, আপনি দেখুন এই হরমুজ প্রণালীর কথা বলা হচ্ছে, সেখান দিয়ে যদি ডিসরাপশন হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের যে তেল আমদানির খরচ সেটা বেড়ে যাবে। ভারতবর্ষের তেল আমদানির খরচ বেড়ে গেলে কি হবে? ভারতবর্ষ এমন একটা জায়গাতে আজকে দাঁড়িয়ে রয়েছে পাপিয়া, যেখানে আমরা দেখেছি একটা শুল্ক যুদ্ধের একটা আশঙ্কা ছিল আমেরিকার সঙ্গে, আমরা পাকিস্তানের সঙ্গে একদম ডাইরেক্ট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, সেই যুদ্ধটা হয়তো সাময়িকভাবে বন্ধ হয়েছে। ভারতবর্ষের যে একটা বাজেটারি এক্সপেন্ডিচার, সেটাও তো অ্যালোকেশন হয়েছে, সেখানে দেখবেন ডিফেন্সের জন্য আমাদের এখন খরচা বাড়াতে হচ্ছে, কারণ আমরা জানি না এই যুদ্ধটা আবার কোন দিকে টার্ন নেবে, পাকিস্তান আবার নতুন করে আবার সংঘর্ষে আসবে কিনা, কারণ আমেরিকা তারও তো একটা অভিসন্ধি ছিল এই যুদ্ধটাকে থামানোর জন্য। এবং এইখানে যদি আবার একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাতে ভারতবর্ষের প্রতিরক্ষা খাতে খরচা হবে, ভারতবর্ষের আগামী দিনে এই আমেরিকার যে শুল্ক ওয়ার, তাতে ভারতবর্ষের যে একটা রেভিনিউ লস হবে, সেখানে একটা সমস্যা আছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তেল আমদানি খরচ বেড়ে যায়, তাহলে ভারতবর্ষের যে সাধারণভাবে যে বাজেটটা অ্যালোকেশন হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেই বাজেটটা কিন্তু আমি বলবো গরমিল দেখা দেবে। এবং সেইখানে কিন্তু ভারতবর্ষের যে একটা যে সংস্কারমুখী বাজেটের কথা আমরা বলেছিলাম, ভারতবর্ষের যে আমরা বলেছিলাম সমাজ সংস্কারের জন্য যে সামাজিক প্রকল্পগুলোর কথা সরকার বলে, তার জন্য যে খরচ, সেইগুলোই যে আবাস যোজনা হতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা হতে পারে, তো সাধারণ মানুষের এই বাজেটগুলোতে কিন্তু কাটছাট হবে। এবং সেইগুলো হওয়া মানেই হচ্ছে আপামর জনবাসী, তারা যারা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকে যে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, তাদের কিন্তু এই জনকল্যাণমূলক প্রকল্পে সরকারের খরচাটা কমে যাবে। এবং তেলের দাম যদি বেড়ে যায়, ভারতবর্ষের সরকারের যদি অর্থনৈতিক অবস্থা সেখানে একটা আমি বলবো বাধাপ্রাপ্ত, কারণ তার বৈদেশিক মুদ্রার ভান্ডারটা ইরোশন হবে। সরকার চাইবে এখন যতটা দিন সম্ভব সরকার ওই বাধাটা নিজের উপরে নিতে চাইবে, সরকার জনগণের উপর দেবে না। কিন্তু অল অফ আ সাডেন আমরা যদি দেখি কোনো একটা দিন
রাত্রি 8টার সময় আমরা যদি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেখি টিভির পর্দায় যেখানে তেলের দাম বেড়ে যাবে, তাহলে কিন্তু আবার ভারতবর্ষ যে জায়গায় ছিল, যেখানে মুদ্রাস্ফীতি আমাদের কাছে একটা সমস্যা ছিল, যেখানে বেকারত্ব আমাদের কাছে একটা সমস্যা ছিল, সেই সমস্যাতে কিন্তু আমরা আবার জরাজীর্ণ হতে থাকবো। ভারতবর্ষ আমরা বলছি মানে আপনি মারাত্মক উদ্বেগের জায়গা একটা তুলে ধরলেন, যে কারণে কিন্তু আজকে প্রধানমন্ত্রী শান্তির জন্য আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। আমি এই জায়গাটাতেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, আমরা প্রত্যেকে চাই যুদ্ধ নয় শান্তি চাই, এই আমেরিকাই তো শান্তির কথা বলেছিল, এবং আমেরিকার বারবার একদম কোটানকোট দাদাগিরি আমরা দেখেছি। এই ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধের আবহ, অপারেশন সিঁদুরের সময় তিনি মধ্যস্থতা করেছেন বলে বারবার দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন একেবারে আমি দাদা, আমি হিরো, আমি সবটা করিয়ে দিয়েছি। আবার দেখুন এই ইরান ইসরায়েলের ক্ষেত্রেও সেই একই কথা বলেছেন, সেই নাক গলিয়েছেন তিনি, এবং আজকে একেবারে সরাসরি যুদ্ধে নেমে পড়া শান্তির কথা বলেও। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে পারে সেটা থামানোর জন্য এটাই একমাত্র কারণ, নাকি ওই তেলের ঘাঁটিগুলো সমস্ত নিজেদের দখলে রাখবো, আমেরিকার এটাই উদ্দেশ্য? দেখুন, ভারতের পক্ষে এই মুহূর্তে ভারত তো একটা রিয়ালিস্ট অ্যাপ্রোচ নিয়ে চলছে ফরেন পলিসিতে, বাস্তববাদী পন্থা, খুব ট্রিকি সিচুয়েশন। ইরান পাকিস্তানের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হচ্ছিল, যুদ্ধের পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানে গেছিলেন, কিন্তু ইরানের প্রেসিডেন্ট জয়েন্ট স্টেটমেন্টের সময় অনেক কথা পাকিস্তান বলেছিল, কিন্তু ইরান শুধু বলেছিল উই আর হ্যাপি যে একটা কনফ্লিক্টটা একটা রিজলভ হয়েছে। কিন্তু ইসরায়েল তার পাশে, ইন্ডিয়া যেদিন প্রথম স্ট্রাইক করেছে সেদিনই সমর্থন করেছে। ইসরায়েল তাকে অস্ত্র সামগ্রী দিয়েছে, এবং ইসরায়েল যে জায়গা থেকে ভুগছে দীর্ঘদিন ধরে, হামাস, সেই হামাস কাশ্মীরে এসে দেখা গেছে হামাস তার মধ্যে ঢুকেছে। সুতরাং একটা জায়গাতে গিয়ে ইসরায়েল কিন্তু কোনো না কোনোভাবে মানে ইরানের থেকে বেশি যে তার সঙ্গে যে সম্পর্ক জড়িয়ে গেছে ইন্ডিয়া, এটা বুঝতেই হবে। দ্বিতীয় নম্বর, এবার ইরানের দিকে, ইরানের চাবাহার পোর্টে ভারতের বিরাট পরিমাণ একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এবং ইরান থেকে প্রচুর মানে 2023 সালে 25 বছরের একটা কোঅপারেশন চুক্তি তারা সই করেছে, এবং প্রচুর পরিমাণে তেল রপ্তানি করছে। এই মুহূর্তে ইন্ডিয়া 1% রাশিয়া থেকে তেল রপ্তানি করতো, সেটা 44% নিয়ে চলে গেছে। সব কিছু যাতে রাশিয়া থেকে এই মুহূর্তে তাদের উপর প্রভাব না পড়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই, যে মুহূর্তে আমেরিকা এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তখন কারণ পাকিস্তানের সঙ্গে ট্রাম্প মিট করছেন, পাকিস্তান ইরানকে পরিষ্কারভাবে ইরানকে উপর যে অ্যাটাক সেটা কন্ডেম করেছে। এই মুহূর্তে যে সিচুয়েশন, এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার পক্ষে বিরাট কিছু এগিয়ে যাওয়ার, যতই বড় আমাদের রাজনৈতিক নেতারা বলুক, তাদের যদি ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখতে হয়, এই মুহূর্তে কিন্তু বিরাট এগিয়ে যাওয়ার জায়গায় ইন্ডিয়া নেই। কারণ বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো, চায়নার বিরাট পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে আছে ইরানে, মিডল ইস্টে, তো চায়না এখনো চুপ করে বসে আছে, রাশিয়া চুপ করে বসে আছে। ইন্ডিয়া হঠাৎ করে গিয়ে মুখ পুড়িয়ে তো লাভ নেই। এই মুহূর্তে ইন্ডিয়ার ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতার থেকে বড় কথা কার সঙ্গে যাবে, কোথায় যাবে, কি কার পক্ষ নেবে? যে পক্ষই নিতে যাক অন্য পক্ষ বিরক্ত হবে। সুতরাং আমাদের এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, খুব ট্রিকি সিচুয়েশনে। ঘটনা কিভাবে আনফোল্ড করছে সেইটাকে দেখা হোক, কিছুদিন ওয়েট করা, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি এই মুহূর্তে ইন্ডিয়ার পক্ষে সবচেয়ে ভালো, যে রাদার দ্যান ঝাঁপিয়ে পড়ে কোনো একটা জায়গাতে সাপোর্ট করা। আর আমেরিকার যে প্রশ্নের কথা বলছেন, আমেরিকা তো এই আজকে পাকিস্তানকে সাপোর্ট করছে, এই আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করছে। নিজেই বললেন আমি থামিয়েছি, তারপর নিজেই বললেন টু স্মার্ট গাইজ, তারা এই গোটা ব্যাপারটা করেছেন, তারাই ডিসাইড করেছেন। কোন কথাটা ট্রাম্পের যে আমরা মানবো সেটাই তো বুঝতে পারছি না। উনি আজকে বলছেন ইসরায়েলকে সাপোর্ট করছেন, তো কিছুদিন আগে উনি বললেন ইরান যদি তার সঙ্গে মেনে নেয়, চুক্তি মেনে নেয়, তাহলে আমাদের কোনো, এটা আসল কথা হচ্ছে ইরানের একটা বিরাট অয়েল স্টোরেজ আছে, যে অয়েল স্টোরেজটার প্রতি আমেরিকার লক্ষ্য, এবং সেই লক্ষ্য কারণ ইসরায়েলের সঙ্গে যুক্তে এবং সেইটা রিপাবলিকানরা পর্যন্ত বলছে উদ্বিগ্ন। যে কথা কিছুক্ষণ আগেই আপনি বললেন যে অত্যন্ত ট্রিকি সিচুয়েশন, এটা ভারত একদম সতর্কতার সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে। সেই কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আজকে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানে যে যুদ্ধটা শুরু হয়েছিল 13ই মেতে, আজকে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শান্তির জন্য আহ্বান জানালেন। কিন্তু এই যে আমেরিকার সরাসরি ঢুকে পড়া,
কোনোটা পাহাড় কেটে মাটির প্রায় 300 ফুট নিচে, আবার কোনোটা মালভূমি অঞ্চলে তৈরি ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে। মানে যেভাবে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা, কোন দিক থেকে এই পরমাণু কেন্দ্রগুলো ইরানের কাছে গুরুত্বপূর্ণ, কি হতো সেখানে, এই হামলার ফলে কতটা ক্ষতি হলো, আসুন এক নজরে দেখে নিই। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities. কোনোটা পাহাড়ের কয়েকশো ফুট নিচে, কোনোটার অবস্থান মালভূমিতে, কোনোটা রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স দ্বারা সুরক্ষিত, তো কোনোটায় প্রায় 3000 পরমাণু বিজ্ঞানী অবিরাম কাজ করেন। শনিবার রাতে ইরানের সেরকমই 3 প্রধান পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে এয়ার স্ট্রাইক করল আমেরিকা। আঘাত হানল বিশ্বে একমাত্র আমেরিকার হাতে থাকা GBU-57 বোমা, যা বাংকার বাস্টার্স নামে পরিচিত। ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ মিসাইল দিয়েও। কিন্তু ঠিক কী কারণে ইরানের এই পরমাণু কেন্দ্রগুলিকে টার্গেট করল আমেরিকা? আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের যে সম্মান সেটাকে বজায় রাখার চেষ্টা করছে। কখনো সে নোবেল প্রাইজের জন্য নিজের নাম নিজেই বলছে, পাকিস্তানকে দিয়ে বলাচ্ছে, কখনো তিনি অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছে কূটনৈতিক স্তরে। ডোনাল্ড ট্রাম্পের দাবি এর মধ্যে সবচেয়ে কঠিন টার্গেট ছিল তেহরান থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে পাহাড়ের নিচে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্র। ইরানের পরমাণু কেন্দ্রগুলির মধ্যে এটিকেই গোপনীয় এবং সবচেয়ে সুরক্ষিত হিসেবে ধরা হয়, কারণ এর প্রধান কেন্দ্রটি পাহাড়ের আড়ালে মাটির প্রায় 300 ফুট নিচে অবস্থিত। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এখানে এয়ার স্ট্রাইক করলেও ব্যর্থ হয় ইসরায়েল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA রিপোর্ট বলছে, পরমাণু বোমা তৈরি করতে যেখানে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেখানে এই ফোর্দো পরমাণু কেন্দ্রে 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে। 2009 সালে ইরানের এই পরমাণু কেন্দ্রের কথা প্রথম জানতে পারে গোটা বিশ্ব। এয়ার স্ট্রাইক করে যাতে এটি ধ্বংস না করা যায়, তার জন্য রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এটি সুরক্ষিত করে রেখেছিল ইরান। কিন্তু শনিবার রাতে এখানে আঘাত হানে আমেরিকার 6 B-2 স্টিলথ বম্বার্স বিমান। আমেরিকার দ্বিতীয় টার্গেট ছিল তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণে থাকা নাতানস নিউক্লিয়ার কমপ্লেক্স। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে সমৃদ্ধকরণের জন্য ইউরেনিয়ামের সেন্ট্রিফিউজগুলিকে অ্যাসেম্বল করা হয়। ইউরেনিয়াম থেকে পরমাণু জ্বালানি তৈরির এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মাটির ওপরে নাতানস নিউক্লিয়ার কমপ্লেক্সে 6টি তলা রয়েছে এবং মাটির নিচে রয়েছে 3টি তলা। সূত্রের খবর, এখানে 50,000 ইউরেনিয়ামের সেন্ট্রিফিউজ রাখার পরিকাঠামো রয়েছে। কয়েকদিন আগেই এখানে হামলা চালিয়েছিল ইসরায়েলের এয়ারফোর্স। সেই সময় মাটির ওপরে থাকা স্ট্রাকচারগুলির ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আঘাত হানে আমেরিকা। তেহরানের প্রায় 450 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার, ইরানের বৃহত্তম পরমাণু গবেষণা কেন্দ্র। ইরানের পরমাণু গবেষণার ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্র এটি। 1984 সালে চীনের সহায়তায় এই কেন্দ্রটি তৈরি করেছিল ইরান। এখানে চীনের তৈরি 3টি গবেষণা চুল্লি এবং পরীক্ষাগার রয়েছে। সূত্রের খবর, এখানে প্রায় 3000 পরমাণু বিজ্ঞানী কাজ করে চলেছেন। এটিকেই ইরানের পরমাণু কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ধরা হয়। শনিবার এখানে হামলা চালায় আমেরিকা। যদিও ইরানের দাবি, আমেরিকার হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলির বিশেষ কোনো ক্ষতি হয়নি কোনো তেজস্ক্রিয় বিকিরণ। ABP আনন্দ। তাহলে এখন প্রশ্নটা হলো, ইরান ইসরায়েলের মাঝখানে না হয় আমেরিকা ঢুকে পড়লো, কিন্তু ইরান এবার কি করবে? কারণ আমেরিকা এয়ার স্ট্রাইক করে তারপর শান্তির কথা বলছে, তারপর আলোচনায় বসার কথা বলছে, কিন্তু ইরান যদি প্রত্যাঘাত করে কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি এখানেই কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আপনার কাছে আসবো, যে মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে কি আলোচনার টেবিলে বসতে পারে ইরান, নাকি পাল্টা হামলা চালাতে পারে? ইরানের যা ট্র্যাডিশন দেখা গেছে, ওরা একটা 4000 বছরের উপরে সভ্য দেশ এবং তাদের একটা নিজস্বতা আছে। সে মার্কিন প্রেসিডেন্টের কাছে এত সহজে সারেন্ডার করবে না। তার প্রথম কাজ হবে তার দেশটার ভিতরে আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে সুদৃঢ় করা, যেখানে অলরেডি মোসাদের এজেন্টে টোটালি ইনফেস্টেড এবং এরা 12-14টা জেনারেল মেরে দিয়েছে, 20টা সায়েন্টিস্টকে মেরে দিয়েছে। তো ইরানকে যদি কিছু করতে হয়, তার নিজের ঘরটাকে ইন অর্ডার আনতে হবে। তারপর ইরান হরমুজ যদি ব্লক করে, কারণ ওইটা হুঁশিয়ারি দিয়েছে, হ্যাঁ, এবং ওইটা কিন্তু খুব সেন্সিটিভ, 50%-এর উপর অয়েল ওইখান থেকে যাতায়াত করে এবং 2/3 এবং হরমুজ হচ্ছে, আপনি যদি ওই জায়গাটা দেখেন, ওমান সাগরে ঢোকার মুখে, পারস্য সাগরে যাওয়ার মুখে 33 কিলোমিটার গ্যাপ।
আর যখন জাহাজ যায় ওটা ভার্চুয়ালি হয়ে যায় 15 কিলোমিটার। ওই একটা লাইনের দিকে ওরা যদি ইয়ে মারতে শুরু করে, এই ইউএভি মারতে শুরু করে, রকেট মারতে শুরু করে, কিন্তু এখানে একটা বিপদ আছে। আমরা যদি আমেরিকার ইতিহাস দেখি, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা দুপক্ষেই অস্ত্র বিক্রি করছিল, কোনো কিছু। যেই মুহূর্তে জার্মান ইউবোট মার্কেন্টাইল শিপ অ্যাটাক করতে শুরু করলো, আমেরিকার ডিসিশন নিল যে আমরা এদের পরাজিত করব। ইরান যদি সেটা করে তাহলে কিন্তু আমেরিকা অ্যাকশন অনিবার্য, আর সেখানে কনভেনশনাল ওয়ারফেয়ার হবে, সেখানে কোনো নিউক্লিয়ার ওয়ারফেয়ার হবে না, এবং আমেরিকা পলিশ করে দেবে এয়ারফোর্স বম্বিং। আমি একটু সমীরদার কাছে আসতাম। হ্যাঁ সমীরদা, সেক্ষেত্রে অবশ্যই মানে আপনার কাছে তো জানার বিষয় এটাই যে এক হচ্ছে এই আমেরিকার ঢুকে পড়া, দুই হচ্ছে ইরান ইসরায়েল এই মুহূর্তে যে জায়গায় যে অবস্থানে রয়েছে সেখান থেকে পরিস্থিতি আরো কতটা ভয়াবহ হতে পারে, মানে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ধ্বংস হবে, আর কিছু নয়। এই যে সুন্দর পৃথিবী সেখানে বাসযোগ্য করতে থাকতে দেবে না। প্রশ্ন হচ্ছে, আমি বলবো যে যারা যুদ্ধ করছে তারা তো করছে, কিন্তু এই মুহূর্তে আমাদেরও ভেতরে বোধহয় ইন্টারনালি একটু দেখার দরকার রয়েছে। সেই দেখাটা কি? আমরা সবাই বলেছিলাম যখন যুদ্ধটা লেগেছিল আমাদের ভারত পাকিস্তানের, আমরা বলেছিলাম আমরা প্রাইম মিনিস্টারের সঙ্গে সবসময় আছি। আমি সেই প্রাইম মিনিস্টারকেই আবেদন জানাবো যে আনে বলা দিনগুলো যেগুলো রয়েছে, সেই তার স্ট্র্যাটেজিক এফেক্ট, যেটা ইকোনমিক এফেক্ট যেটাগুলো হবে, সেইগুলো যেন সবার সঙ্গে আলোচনা করে এখন থেকেই আমরা কিভাবে এগোতে পারি সেটার একটা প্রয়োজন রয়েছে। কারণ হঠাৎ করে যে কে জানে যে কালকে পাকিস্তান আবার আমাদের উপর কিছু করবে কিনা, এবং যেভাবে প্যাম্পার করছে পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প, আমার তো মনে হচ্ছে যে ওরা কিছু না কিছু করবেই। আমি এটা ইয়েতে বলে দিচ্ছি, কিছু না কিছু করবে। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করছে, আবার আজকে ইরানের ওপর হামলার জন্য সেটা আবার নিন্দাও করছে। পাকিস্তানকে বোঝা খুব মুশকিল, যেটা আপনি বলছেন। হ্যাঁ, কাকলিদির কাছে আসবো। আমি ইরানের ফিউচার পজিশনটা সেইটার ব্যাপারে একটু বলতে চাইছি। আজকে ইরানের ফরেন মিনিস্টার সায়েদ আব্বাস আরাগচির একটা প্রেস কনফারেন্সে ইনফ্যাক্ট ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি অপশন আপনার ডিপ্লোম্যাটিক অপশন কি ওপেন আছে। আর ডিপ্লোম্যাটিক অপশন সবসময় ওপেন মানে থাকে, কিন্তু এখন টাইম নয় ডিপ্লোম্যাটিক অপশনের জন্য। তার কারণ হচ্ছে, ইনফ্যাক্ট আমি ওনাকে কোট করছি, উনি বলেছেন হিউম্যানিটি হ্যাজ কাম টু ফার to let a lawless bully take us to the law of the jungle. তো বেসিক্যালি আমেরিকা যে ভায়োলেট করেছে ইন্টারন্যাশনাল ল, ভায়োলেট করেছে ইউএন চার্টার, ভায়োলেট করেছে আর্টিকেল ক্লজ 2(4) অফ দ্য ইউএন চার্টার, এবং এনপিটিরও কোনো অস্তিত্ব নেই। উনি সেটাও বলেছেন, হি হ্যাজ কাম ভেরি হার্ড অন দ্য এনপিটি, যে ইরান একটা কমিটেড মেম্বার অফ দ্য এনপিটি, তাও তারা কোনো প্রোটেকশন পায়নি। তো উনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এটাও জিজ্ঞেস করেছেন যে এটা খালি ইরানের ওপর যুদ্ধ নয়, ইট ইজ অ্যাকচুয়ালি আমেরিকা হ্যাজ থ্রেটেন্ড দ্য ওয়ার্ল্ড, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড টেক নোট অফ ইট, এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেন একটা এমার্জেন্সি মিটিং ডেকে আমেরিকাকে এটার কন্ডেম করে, এবং এই মানে যুদ্ধটা থামানোর জন্যে একটা অ্যাক্টিভ ইনিশিয়েটিভ নেয়, সেটা উনি আজকে বলেছেন। একদম দেখুন, মানে আমাদের এখানকার বাংলার অনেক শ্রমিক তো আছেন যারা ইরাকে প্রচুর কাজ করতে যান, সুতরাং তাদের পরিবারও তো মুখ চেয়ে বসে আছেন যে কিভাবে তারা ফিরবেন, কখন ফিরবেন, তাদের ফেরা সম্ভব হবে কিনা। মানে প্রত্যেকে ঘরে ফিরুক এবং সুস্থতার সঙ্গে ফিরুক, এটা প্রত্যেকে আমরা চাই। এই আলোচনা শেষ করতে করতে যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন হুঁশিয়ারি সত্যি করে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত তো হামলা আমেরিকা, পাল্টা ইসরায়েলে প্রত্যাঘাত চালাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইরান, যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম যে এই প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে। রবিবার ভোর থেকে টিভির পর্দায় এই ছবি দেখে নাওয়া খাওয়া ভুলেছে নদিয়ার তেহট্ট, শান্তিপুরের একাধিক পরিবার। তারা দিন গুনছে যে তাদের পরিবারের মানুষজন যারা ইরানে, ইরাকে রয়েছেন, ইসরায়েলে রয়েছেন, তারা দ্রুত ফিরুক। অবশ্যই আমাদের নজর সেদিকে থাকবে।